এই পৃথিবীতে শিল্প শাওলিন মার্শাল আর্ট হিপনোটাইজ বিভিন্ন মহামারী ওষুধ শেখার সবচেয়ে ভালো জায়গা হলো চীন। এটা একটা স্কুল যেখানে মার্শাল আর্ট শেখানো হয়। চীনের প্রধান অবস্থান ধারণ করে শাওলিন মন্দিরে। চীনের সকল স্কুলের মধ্যে সবচেয়ে বড় স্কুল হচ্ছে শাওলিন মন্দির। এটি একটি মন্দির নয় যেখানে বৌদ্ধ ধর্ম পালন করা হয়। মার্শাল আর্ট এমনই একটা শিক্ষা যা আপনাকে আত্মরক্ষা করার জন্য নিজেকে সর্বদা নিয়োজিত রাখবে। সেখানে আত্মরক্ষাই শেখানো হয়। যে ব্যক্তি পরিচয় করিয়ে দিয়েছিলেন তাদের কাছে এই শিল্প শাওলিন মার্শাল আর্ট, তারই নির্মাণ হয়েছে শাওলিন মন্দির। কে এই ব্যক্তি যার কাছ থেকে চায়নারা শাওলিন মার্শাল আর্ট শিখেছিলেন এবং সকল চায়নাদের কাছে ঈশ্বর হিসেবে সম্মানিত? তিনি হচ্ছে রাজা পালবের তৃতীয় পুত্র, যে একজন ভারতীয় বুদ্ধিধারমান। এতটাই মজার কাহিনী, চলো দেখি। পালব সাম্রাজ্যের যুদ্ধের প্রশিক্ষণ কেন্দ্র। পৃথিবীতে অন্যান্য দেশে মানুষকে যেখানে বলিদান অনুসরণ করা হতো, তখনই মার্শাল আর্ট আর ভিন্ন মহামারী রোগের ঔষধি গাছ বুদ্ধিধারমান করতেন। তিনি বিভিন্ন ধরনের রোগ খুঁজে খুঁজে বের করতেন। বুদ্ধিধারমান একজন অভিজ্ঞ বিশেষজ্ঞ দার্শনিক ছিলেন। অসহায় গরিব দুঃখী মানুষের বিভিন্ন রোগের মহা ঔষধের মাধ্যমে বুদ্ধিধারমান দার্শনিক চিকিৎসা দিতেন। বুদ্ধিধারমান একজন বিশেষজ্ঞ দার্শনিক ছিলেন না, তিনি একজন মার্শাল আর্টের ওস্তাদও ছিলেন। বুদ্ধিধারমান তার জীবনের সাধনার মাধ্যমে 5টি উপাদান নিয়ন্ত্রণ করতে পারত। যে 5টি উপাদান ছিল বুদ্ধিধারমানের সবচেয়ে বড় শক্তিই ছিল দৈবশক্তি। এটাই হলো সেদিন যেদিন রানীমায়ের আদেশে বুদ্ধিধারমান রাজ্য ছেড়ে চলে যেতে হয় চীন দেশের উদ্দেশ্যে। বুদ্ধিধারমানের রানীমা সিদ্ধান্ত নিয়েছে বুদ্ধিধারমানকে চীন দেশে যাওয়ার। মায়ের আদেশ তো মানতেই হবে। আমি নিশ্চিত রানীমা আমাকে ভালো কাজের জন্য পাঠাচ্ছে চীন দেশে। আমাকে ভালো কাজে পাঠানোর জন্য রানীমা আপনাকে ধন্যবাদ। বুদ্ধিধারমানের নিজের লেখা শিলাবই মহারাজা ও রানীমায়ের কাছে দিয়ে চীন দেশের উদ্দেশ্যে চলে যায়। এই শিলালিপি বইটি বাবা মাকে উদ্দেশ্য করে বলেন, আপনারা সঠিক সময় ব্যবহার করবেন। মহারাজা ও রানীমা আমাকে আশীর্বাদ করুন। রাজ্যের সমস্ত প্রজা ও রানীমায়ের ও মহারাজার আশীর্বাদ নিয়ে চীন দেশের উদ্দেশ্যে চলে যান। 3 বছর কঠিন যাত্রা অতিক্রম করার পর বুদ্ধিধারমান গিয়ে পৌঁছালো চীনের নানইয়াং গ্রামে। তখনই দেখা যায় এই গ্রামের জ্যোতিষীরা ভবিষ্যৎবাণী অনুসরণ করে এই নানিয়ান গ্রামের বিরাট বড় ভয়ঙ্কর মহামারী রোগ আসতে চলেছে। তখনই বুদ্ধিধারমান নানিয়ান গ্রামে এসে পৌঁছালেন। গ্রামবাসী ধরে নিয়েছেন বুদ্ধিধারমানই তাদের একমাত্র বিপদ। চীনের নানিয়াং গ্রামের বাসীরা বুদ্ধিধারমানকে গ্রাম থেকে যখন ধিক্কার দিয়ে বিপদ বলে বের করে দেয়, সবাই চীনবাসীরা বেরিয়ে যাও বলে মিছিল দিতে থাকে। যখনই বুদ্ধিধারমান গ্রাম থেকে চলে যায়, গ্রামবাসীরা মনে করলো হয়তো বিপদ চলে গেছে, কিন্তু গ্রামবাসীরা জানতো না সবচেয়ে বড় বিপদ কিছুক্ষণ পর আসতে চলেছে। আকারে ছোট হলেও মহামারী রোগ বিপজ্জনক হয়ে এসেছিল। এমনই ভয়ঙ্কর রোগ যা কাউকে রেয় দেয়নি। গ্রামের অবুঝ শিশুর মা চিৎকার চেঁচামেচি করে গ্রামের সবাইকে নিয়ে আসে। গ্রামের বৌদ্ধমশাই ও জ্যোতিষীরা এসে শিশু মেয়েটির এমনই এক করুণ অবস্থা দেখে, যাতে করে গ্রামের সবাইকে এখান থেকে চলে যেতে বলে। ছোট্ট অবুঝ মেয়েটি মা মা বলে চিৎকার করে উঠেছে। তখনই গ্রামবাসী বৌদ্ধমশাই শিশু মেয়েটিকে কাপড়ের পেটটি পেঁচিয়ে জঙ্গলের দিকে নিয়ে যায়। জঙ্গলের একটি গোয়ায় যখন ফেলে আসে শিশু মেয়েটিকে, তখনই বুদ্ধিধারমান অবুঝ শিশু মেয়েটিকে ওষুধি গাছের চিকিৎসা শুরু করে দেয়। এতে করে ধীরে ধীরে শিশু মেয়েটি সুস্থ হয়ে যায়। এমনই এক মহামারী ছোঁয়াচে রোগ যে আপন ছেলে সন্তান মারা গেলেও তাকে ছোঁয়া ধরা যাবে না। নিজের জীবন বাঁচানোর জন্য চীনের মানুষেরা নানিয়ান গ্রামের চারদিকে ছোটাছুটি শুরু করে দিয়েছে। যত অভিজ্ঞ জ্যোতিষী, বৌদ্ধ মশাই, চিকিৎসক, সাধক সবাই দৌড়ে ছুটছে। নানিয়ান গ্রামের ছোট্ট শিশুটির মা এক পাশে বসে পাহাড়ের দিকে তাকিয়ে শুধু কাঁপছে। মেয়ের জন্য তখনই বুদ্ধিধারমান অবশিষ্ট মেয়েটিকে বাঁচিয়ে নানিয়ান গ্রামের পাশে এসে দাঁড়ায়। তখনই গ্রামবাসী বুদ্ধিধারমানের দিকে তাকিয়ে থাকে সবাই। দেখা যায় ছোট্ট মেয়েটি মা মা করে চিৎকার করতে করতে মায়ের বুকের উপর ঝাঁপিয়ে পড়ে। সত্যি, মা আর সন্তানের ভালোবাসা কখনো কোনোদিন তুলনা করা যায় না। এই অবুঝ বাচ্চাটি বেঁচে ফিরে আসার পর গ্রামের সবাই বুদ্ধিধারমানের দিকে ছুটতে থাকে। নানইয়াংয়ের গ্রামবাসীরা বুদ্ধিধারমানকে ভগবান ভেবে মাটিতে মাথা ঠেকাতে থাকে। তিনি তো সেই ব্যক্তি যা চীন দেশের গ্রামবাসীরা জানতো না। মায়ের আদেশে চীনের লোকদের বাঁচাতে এসেছে পালব রাজ্যের তৃতীয় সন্তান বুদ্ধিধারমান। এরপর বুদ্ধিধারমান চীনের নানিয়ান গ্রামে ঢুকে সমস্ত মৎস্য রোগীদেরকে তার মহা ঔষধি গুণ শিল্পকর্ম দিয়ে মানুষকে ধীরে ধীরে চিকিৎসা সাধনার মাধ্যমে সুস্থ করে তোলেন। চীনের গ্রামবাসীরা সুস্থ হওয়ার পর বুদ্ধিধারমানকে তাদের দেবতার আসনে বসিয়ে সম্মান জানান আর ধন্যবাদ প্রকাশ করেন। বুদ্ধিধারমান শিখিয়েছিলেন বসন্ত রোগের মহা ঔষধি গাছ কোনটি।
যা খাওয়ার সাথে সাথে মানুষ ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে। তখনই চীনের বিভিন্ন প্রান্ত থেকে বড় বড় 5জন ডক্টর বুদ্ধিধামের কাছে চলে আসলো। তখনই বুদ্ধিধার্মান মহাবিশেষজ্ঞ ডাক্তারদেরকে বিভিন্ন গাছের বিভিন্ন উপদেশ দেন, কোন গাছটি কোন রোগের ওষুধ। বড় বড় বিশেষজ্ঞ ডাক্তারদেরকে পলবপুত্র বুদ্ধিধার্মান বিভিন্ন মহা ঔষধি গাছ অনুসরণ করিয়ে দেয়। চীনের বড় বড় ডাক্তার মশাইরা বুদ্ধিধার্মানের কথাগুলো শুনে কোন গাছের কোন মহা ওষুধ তা লিখে রাখে। তখনই বুদ্ধিধার্মানকে ধন্যবাদ জানিয়ে চলে যায়। চীনের নানিয়ান গ্রামের গ্রামবাসীরা মহামারী রোগ থেকে বাঁচার পর বুদ্ধিধার্মান পাহাড়ের গোয়ার নিচে সাধনায় ব্যস্ত ছিলেন। তখনই হঠাৎ আরও একটি বিপদ নানিয়ান গ্রামে এসেছিল। নানিয়ান গ্রামে মানুষ রূপে একদল রাক্ষস শত্রু সেনা এসে পড়েছিল। তখনই গ্রামের বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকমের মানুষকে তলোয়ার দিয়ে তীর দিয়ে নিক্ষেপ করে হাজার হাজার মানুষকে মেরে ফেলছে। কিছুক্ষণ পর বুদ্ধিধার্মান এসে দেখতে পেল গ্রামের জ্যোতিষী এবং পণ্ডিত বৌদ্ধ মশাইদেরকে গলায় রশি লাগিয়ে ঝুলিয়ে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। তখনই বুদ্ধিধার্মান রাক্ষস নামের হিংস্র মানুষদের সাথে লড়াই করতে শুরু করে দিল। রাক্ষস রূপের মানুষদের সাথে তুমুল মারামারি করে। গ্রামবাসীরা সবাই জানত বুদ্ধিধার্মান একজন বিশেষজ্ঞ চিকিৎসক, শুধু চিকিৎসার ক্ষেত্রে নয়, অসহায় গরিব মানুষদের আত্মরক্ষার ক্ষেত্রে বিশেষজ্ঞ একজন শিল্পী, যার শিক্ষা ছিল মার্শাল আর্ট এবং শাওলিন কুংফুর অধিকারী। বুদ্ধিধার্মানের কাছে দৈবশক্তি ছিল। নিজের দৈবশক্তি ধারা অন্যদের ক্ষমতায় আনায়ন করতে পারত বুদ্ধিধার্মান, যেটাকে ইংলিশে বলা হয় হিপ্নোটাইজ। রাক্ষস নামের হিংস্র জানোয়ার মানুষরা যখনই একটি শিশু বাচ্চাকে হত্যা করতে গিয়েছিল, বুদ্ধিধার্মান হিপ্নোটাইজ ব্যবহার করে জল্লাদ মানুষকে নিজের আয়ত্তে করে নেয়। তখনই হিংস্র মানুষটি তার সহযোদ্ধাদের তলোয়ার দিয়ে কোপাতে কোপাতে একের পর এক হত্যা করে চলে যায়। চায়না নানিয়ান গ্রামের জীবনে প্রথম মার্শাল আর্ট শিল্পকর্ম দেখেছে, যা আর কখনো কোনোদিন দেখে নাই। চীনের লোকেরা বুদ্ধিধার্মানকে অনুসরণ করছিল। চায়না লোকেরা বুদ্ধিধার্মানকে মার্শাল আর্টের ওস্তাদ বলে ডাকছিল। সেই দিন থেকে বুদ্ধিধার্মান চায়না দেশে থেকে গেল। তাদেরকে শেখাতে শুরু করলো শাওলিন কুংফু মার্শাল আর্ট। কেটে গেল অনেকটা বছর। তখনই গ্রামের জ্যোতিষীরা আবার চিন্তা করলো বুদ্ধিধার্মানকে আটকাতে হবে। কথায় আছে, উপকার করলে বিপরীত শাস্তি পেতে হয়। বুদ্ধিধার্মান অনেকটা বছর কেটে যাওয়ার পর চায়না গ্রামের লোকদের কাছে নিজের দেশে যাওয়ার অনুমতি চায়। তখনই গ্রামের মনীষীরা ষড়যন্ত্র শুরু করে দেয়। বুদ্ধিধার্মানকে খাবারে বিষ মিশিয়ে আত্মহত্যা করার চিন্তা করেন। চীন দেশের মূর্খ জ্যোতিষীরা গণনা করে দেখে, বুদ্ধিধার্মান যদি চলে যায় এই গ্রামে আরো বিপদ আসতে পারে। যদি বুদ্ধিধার্মানের দেহ এই মাটিতে থাকে তাহলে আমাদের কোনো বিপদ আপদ আসবে না। সেই জন্য বুদ্ধিধার্মানকে মারা ষড়যন্ত্র করে। গ্রামের জ্যোতিষীরা বুদ্ধিধার্মানকে জীবিত হয়তো মৃত যেইভাবেই হোক থামাতেই হবে। বুদ্ধিধার্মান তিনি একজন সাধক, তিনি ভালো করেই জানতেন এই রহস্যের কথা। তখনই গ্রামবাসী বুদ্ধিধার্মানের কাছে তার দেহ চায়নাতে ত্যাগ করতে অনুমতি চায়। বুদ্ধিধার্মান চায়নার অনুরোধ গ্রহণ করল।